ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্বাগত। ইমন, আপনাকে ধন্যবাদ। এই যে আজকে বাংলাদেশ সময় সকালে দেখলাম যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি স্থাপনায় পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তো দেখাচ্ছে এটার সবশেষ পরিস্থিতি কি, আর হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্র হামলাটা চালালো? দেখুন, আপনি যেহেতু প্রশ্ন করলেন যে কেন যুক্তরাষ্ট্র হামলাটি চালালো, এই জায়গায় আমি একটু যুক্তরাষ্ট্রের টাইমলাইনটি যদি বলি, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যবর্তী পরমাণু আলোচনা কিন্তু চলছিল। এর মাঝখানে 60 দিন সময় দেওয়া হয়েছিল ইরানকে চুক্তিতে ফেরত আসার জন্য, এবং 61তম দিনে ইসরায়েলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। এবং এর মাঝেই কিন্তু G7 সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারটি উল্লেখ করেছিলেন যে 60 দিন সময় দেওয়ার পরে 61তম দিনে ইসরায়েলের হামলা কি নির্দেশ করে সেটি কিন্তু জাতি বুঝতে পারছে। এবং এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন অসমাপ্ত রেখে চলে এলেন, এবং এই জায়গায় ইমানুয়েল ম্যাখো তিনি কিন্তু বললেন যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েল ইরান সংঘাত অর্থাৎ যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যই হয়তো যাচ্ছে। এবং সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিলেন শুধু যুদ্ধবিরতি নয়, আরো বড় কিছু আসতে যাচ্ছে। এই জায়গায় যুদ্ধবিরতি নয়, আরো বড় কিছু, সেই বড় কিছুটাই কিন্তু আজ সবাই দেখলো, পুরো বিশ্ব দেখলো। এই জায়গায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করা হলো। এই হামলার সবশেষ তথ্য যদি আমি কিছু আপনার মাধ্যমে দর্শকদের কিছু তথ্যের মাধ্যমে জানিয়ে রাখতে চাই। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যে হামলা, ইরানের বিপক্ষে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার দাবিটি এখন ইরান যেহেতু স্বীকার করে নিয়েছে, সত্যতা স্বীকার করেছে, সো হামলা ফোর্দো, ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এই জায়গায় নাতাঞ্জ এবং ইস্পাহানে কিন্তু এর আগেও হামলা চালানো হয়েছিল। আপনার কাছে একটা প্রশ্ন আছে যে ফোর্দোতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র হামলা চালালো এবং সেটা বলেছিল যে সেই ক্ষমতা শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই আছে। তো ওখানে আসলে সবশেষ অবস্থা কি? ফোর্দোর কথা যদি আমি বলি, ফোর্দো কিন্তু আপনি জেনে থাকবেন ইরানের পারমাণবিক সক্ষমতার একটি বড় জায়গা, কেননা ফোর্দো পাথরে ঘেরা পাহাড়ের নিচে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনা। এবং এই জায়গায় ফোর্দোতে যে হামলা চালানোর বিষয়টি, এটি আসলে যুক্তরাষ্ট্র ছাড়া আর কারো পক্ষে হামলা চালানো সম্ভব ছিল না, কেননা ফোর্দোতে হামলা চালাতে হলে যে বাংকার ব্লাস্টার বোমাটি দরকার সেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজ সকলের সামনে যে বক্তব্য, জাতীয় উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রের মার্কিন সেনা ছাড়া আর কারো পক্ষে এই হামলা চালানো সম্ভব ছিল না। এবং এই জায়গায় তিনি কিন্তু এটিকে সফলতা হিসেবে আখ্যা করছেন, অর্থাৎ তাদের মূল লক্ষ্য ছিল ফোর্দো। কেননা ইসরায়েলের পক্ষ থেকে ইস্পাহান, নাতান সহ আরো বিভিন্ন জায়গায় হামলা চালানো গেলেও ফোর্দোতে আসলে হামলা চালানো সম্ভব হয়নি। এই জায়গায় কংগ্রেসের অনুমোদন ছাড়া এই যে তাদের যে হামলা, এ নিয়ে কিন্তু বেশ ভয়াবহ রকমের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যুদ্ধ চড়ালে ইরানের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের, এমন হুঁশিয়ারি এসেছে আয়াতুল্লাহ আলী খামেনের পক্ষ থেকে। এদিকে হামলার প্রশংসা করেছেন ইসরায়েলি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। এই জায়গায় সাদিক ইমন, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, সরাসরি সংঘাত, এই জায়গায় আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যুক্ত হচ্ছেন লস্কর মামুন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওকে, এখন থেকে কিছু সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণে তিনি একটি কথা উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে যে হামলা যে যুক্তরাষ্ট্র করেছে সেটি সফল হয়েছে, এবং সেই দাবি তিনি করেছেন। এবং তিনি যেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কিন বাহিনী অর্থাৎ সেনাবাহিনী একমাত্র যে কাজটি করতে সক্ষম হয়েছে সেটি পৃথিবীর অন্য কোনো দেশের সেনাবাহিনীর পক্ষে সেটি সম্ভব নয়, সেটি বলেছেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে আগামী দিন অর্থাৎ স্থানীয় সময় আগামী দিন সকালে পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই হামলার বিষয়ে বিশদ সাংবাদিকদের বর্ণনা করবেন, এমনটি তিনি জানিয়েছেন। আমরা জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম ইরানে যে পারমাণবিক স্থাপনার উপরে 3 স্থাপনার উপরে হামলা করেছে, সেটি আমরা ইতিমধ্যেই জেনেছি। এবং এই হামলার ফলে যুক্তরাষ্ট্র অবশেষে এই যুদ্ধে নিজেকে জড়িয়েছে, যদিও দেশটির অভ্যন্তরের যে রাজনীতি, অভ্যন্তরের যে গণমানুষ, অভ্যন্তরের যে নাগরিকরা রয়েছেন তাদের যে একটি সম্মতির বিষয় ছিল, সেটিকে কিন্তু তিনি পাশ কাটিয়ে অনেকটাই এককভাবে তিনি সিদ্ধান্ত দিয়েছেন। এবং তিনি আজকের এই যে হামলা, সেই হামলাটি তিনি চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আগেই জেনেছি যে এই ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র যে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে এবং আলোচনার প্রস্তাব খোলা রেখেছিল, সব কিছুই চলছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি তিনি বলেছিলেন যে 2 সপ্তাহের একটি সময় বেঁধে দিয়েছিলেন। তবে বিশ্লেষকরা
বিশ্লেষকরা মনে করছেন যে সেই 2 সপ্তাহ সময় কি তাহলে আসলে এক ধরনের ফাঁকি হয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু একটি ধোঁয়াশার মধ্যে রেখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত হামলাটি করেছে এবং সেটি তারা সফল দাবি করেছেন। এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, হয়তো আমরা সেটি জানবো। তো আমরা যুক্তরাষ্ট্রের যে সমস্ত মার্কিন নাগরিকরা রয়েছেন তারা এই হামলার সম্পর্কে নানান ধরনের অভিমত ব্যক্ত করছেন। অর্থাৎ আমরা ইতিমধ্যেই জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং সিনেটের যে অনুমোদন নেওয়া দরকার হয় বিদেশের যে বহির্দেশের উপর হামলা করার জন্য সে বা যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু কোনোই তোয়াক্কা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা লক্ষ্য করেছি যে তার একটি যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া সম্পর্কে যদি আমি এখন জানতে চাই, আজকে আমাদের সামনে রয়েছেন মার্কিন নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, আমাদের লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশরুল হুদা। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে অনেকটা একক সিদ্ধান্তে ইরানের উপর তার সেই বোমারু বিমান পাঠিয়ে হামলা করলো, এটির প্রতিক্রিয়াটি আপনি আসলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে একজন মার্কিন নাগরিক হিসেবে আপনি কি মনে করছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি পরিষদ বা জনগণ বা দেশের রাষ্ট্র কাঠামো রয়েছে তাদের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমরা যখন শুনলাম যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যে হামলা করেছে তাতে সবাই বিস্মিত হয়েছি, আমরা অবাকও হয়েছি যে তিনি যেভাবে একক সিদ্ধান্তের মাধ্যমে এটা করলেন সিনেটের অনুমোদন ছাড়া, এটা একটা স্বেচ্ছাচারিতা হয়েছে এবং একটা ডবল স্ট্যান্ডার্ড বলে আমরা মনে করি এবং আমেরিকার ভোটারদের ভিতরেও একটা প্রভাব বিস্তার করেছে ডিভাইডেড, বিভক্তির, এবং এটা নিয়ে আগামীতে আমাদের মনে হয় আমেরিকান জনগণ এর বিরুদ্ধে যাবে। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা হওয়া উচিত হয়নি, কারণ আপনি আমাকে টেবিল টকে মানে 2 সপ্তাহ সময় দিয়েছেন, তার মধ্যে এই ধরনের ঘটনা একটা মনে হচ্ছে যে ডবল স্ট্যান্ডার্ড অ্যাকশন, অ্যান্ড আমরা এর তীব্র নিন্দা জানাই। যেমনটি শুনছিলেন যে মার্কিন একজন নাগরিক তিনি তার প্রতিক্রিয়ায় বলছিলেন যে আসলে এই হামলাটি আসলে কারোই কাম্য নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের হামলাটি একজন মার্কিন নাগরিক হিসেবে যেমনটি কাম্য নয়, তেমনটি আমরাও এইভাবেই মনে করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি জায়গায় রয়েছে যে জায়গাটিতে আসলে সবাই তার কাছে একটি শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করছিল, কিন্তু সেই শান্তির জায়গাটিকে তিনি বিনষ্ট করেছেন এবং শান্তির জায়গাটি থেকে সরে এসে তিনি উল্টো ইসরায়েলের সঙ্গে সঙ্গী হয়ে ইরানে হামলা করেছেন, যেটি কিন্তু সাধারণ মানুষের কারো কাম্য ছিল না এবং সেটি কিন্তু ঘটেছে। তবে পরবর্তীতে আর কি ঘটবে সেটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে সবাই। এবং আমরা জেনেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে এখন ইরানকে অবশ্যই সমঝোতায় আসতে হবে, তবে তিনি শেষ কথাটি কি বলেছেন সেটি কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু আরও হামলা চালাবেন কিনা নাকি আবার আলোচনার পথে বসবেন সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। তবে মার্কিন জনগণরা কিন্তু উদ্বিগ্ন রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসরত সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এদেশে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা যারা রয়েছেন তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন এবং তারা কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা কিন্তু আতঙ্কে রয়েছেন বলে আমরা মনে করছি। তো এই ছিল আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর যে বোমা হামলা তার আমার কাছে থাকা সবশেষ। ইমন, আমরা দেখছিলাম যেমনটি আমরা বলছিলাম ট্রাম্প কেন হামলা চালালেন তড়িঘড়ি করে, এর পেছনে কারণ কিন্তু উনি বলে দিলেন। ডোনাল্ড ট্রাম্প এই যে হামলা চালালেন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর, এটা কিন্তু তার নিজ দেশের সিনেটরদের কাছ থেকে সমর্থন না পাওয়ার একটি ভয় থেকে তিনি এটি করেছেন হয়তো। যেমনটি আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যে হামলা, এই হামলার পরবর্তীতে ইরানের যে এখনকার অবস্থা সেই জায়গা থেকে কিন্তু ইরানের আর পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। ইরান এরই মধ্যে তাদের যে সংঘাতের মধ্যেই যে তাদের একে একে প্রাণহানি, তাদের মস্তিষ্ককে নষ্ট করে দেওয়ার যে চেষ্টা ইসরায়েলের পক্ষ থেকে চালানো হয়েছে এবং সবশেষ যুক্তরাষ্ট্র হামলা চালালো, এই জায়গা থেকে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, আয়াতুল্লাহ আলী খামেনি হামলার পরিপ্রেক্ষিতে বাংকারে অবস্থান নিলেও তিনি কিন্তু আসলে
পরবর্তী চেইন অফ কমান্ডে কার পর কে ক্ষমতায় অধিষ্ঠিত হবেন সেটি নির্ধারিত করে রেখেছেন এবং তার উত্তরসূরিও তিনি নির্ধারণ করে রেখেছেন। এই যে ইরানের এই যে একটি সংগ্রামী মনোভাব, একটি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে কিন্তু এই ব্যাপারটি আরও স্পষ্টভাবে প্রতীয়মান হয়। এই জায়গায় সহসাই ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা নেই এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকেও যে হামলা চালানো হচ্ছে সেখানে কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থা আরও সংকটের দিকেই যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই জায়গায় ইরান ইসরায়েল যে সংঘাত, এই সংঘাতের মধ্য দিয়ে পরবর্তীতে বিশ্ব নেতারা কি বলেন তা নিয়ে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মতবাদ। যেমন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় পর্যায়ের যে পরাশক্তিগুলো তারা তাদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন। কেউ ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেছেন, বিশেষ করে ইউরোপীয় অংশটি তারা ইসরায়েলের পক্ষ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। অন্যদিকে পরাশক্তি রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া কিন্তু বরাবরের মতোই মৌন সম্মতি দিয়ে আসছে ইরানের পক্ষ থেকে। এই জায়গায় যেহেতু যুক্তরাষ্ট্র এখন সরাসরি হামলা চালিয়ে ফেলেছে, পরবর্তীতে তাদের পদক্ষেপ কি হবে সেটি নিয়ে কিন্তু একটি মতভেদ তৈরি হয়েছে এবং এই ছিল আমার কাছে মোটামুটি ইসরায়েল ইরান সংঘাত নিয়ে সবশেষ আলোচনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইরান ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ।